যেমন ওই যে মানে সালাউদ্দিন সাহেব তার মানে রাজনৈতিক বলেন আর সচিবালয়ের দৌরাত্ম্য বলেন, যে উনি একটা প্রজ্ঞাপন জারি করতে পেরেছেন যে তারেক রহমানের অবর্তমানে উনি হবেন হচ্ছে সকল মুখ্য, যেমন মানে প্রতিরক্ষা মন্ত্রণালয় বা ক্যাবিনেট হিসেবে সেই দায়িত্ব পালন করবেন। এই জিনিসগুলো উনি করতে পারবেন না, এগুলো পরিবর্তন হবে। কারণ সালাউদ্দিনকে নিয়ে মূল যে জায়গাটায় যেটা আপনি বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে চুপ্পু এবং ইন্ডিয়ার সাথে যে যোগাযোগ, এইটা যদি উনি পরিষ্কার করতে না পারেন তাহলে এটা পরিষ্কার মানুষের কাছে হয়ে যাবে যে বিএনপি একটা ফাটা বাসে আটকায় গেছে। তার মানে তারেক রহমান সাহেব, ওনাকে যে মেসেজ দিয়ে হয়তো দেশে নিয়ে আসা হয়েছে এটা আসলে মিথ্যা মেসেজ। ওনাকে আসলে নিয়ে এসে আটকায় ফেলানো হয়েছে একটা ক্ষমতা দিয়ে। উনি এখন গিলতেও পারছেন না, উগলাইতেও পারতেছেন না। ওনাকে এখন এটাকে পরিষ্কার করতে হবে যে একজন নেতা হিসেবে যে উনি কি আসলে বাংলাদেশী, উনি কি বাংলাদেশকে বাঁচানোর জন্য যথেষ্ট ক্ষমতা বান ব্যক্তি বা উনি যথেষ্ট প্রজ্ঞা রাখেন, উনি কি ফাইটটা দিতে পারবেন, নাকি উনি সালাউদ্দিন মতো লোকের কাছে আবার বিক্রি হয়ে যাবেন বা ক্ষমতা দিয়ে পালায় যাবেন। উনার দুইটা পরিণতি হইতে পারে, উনি দেশে ফাইট করবেন, মানুষের জন্য কাজ করবেন এবং সেটার জন্য উনি এটার বিরোধী যে লোকগুলো আছে সেগুলোকে বাতিল করে দিয়ে একটা রিফ্রেশড অবস্থায় চলে যাবেন, অথবা উনি মৃত্যুবরণ করবেন, অথবা উনি পালায় যাবেন। কিছু একটা ঘটবে। কিছু যে ঘটবে না এটা আমি মনে করি না। অবশ্যই কিছু একটা ঘটবে। কারণ হচ্ছে যে এগুলো পরিষ্কার, কারণ অনেকগুলো অপরিষ্কার তো বিষয়গুলো রয়ে গেছে। যেমন হাদির বিচার হয় নাই, বিডিআর এর বিচার হয় নাই, গণভোটের ব্যাপারে কোনো সলিউশন হয় নাই। একটা সিনহা হত্যার মামলায় রায় করা একজন প্রদীপকে তারা আজ পর্যন্ত ফাঁসি দিতে পারে নাই। এগুলো যে সবই যে ইন্ডিয়ার সাথে কানেক্টেড, এই বিষয়টা বোঝার জন্য তো আপনার এই যে ক্লাস 8 পাস করা, 5 পাস করা দরকার নাই। এগুলো প্রত্যেকটা মানুষ এখন বোঝে। তো এই বোঝার পরেও যদি তারেক রহমান এই রিস্ক নেন, তাহলে উনি ওনার নিজের জীবনে রিস্ক নিচ্ছেন, আমি যেটা মনে করি। এখন উনি রিস্ক নিয়ে কি করবেন এটা আসলে ওনাকে সিদ্ধান্ত নিতে হবে, কারণ উনি নেতা, উনি এখন দেশের প্রধানমন্ত্রী। উনি যদি সিদ্ধান্ত ভুল করেন তাহলে ওটার পরিণতি ওইভাবে হবে। আর উনি যদি সঠিক সিদ্ধান্ত সঠিক সময় নেন তাহলে ডেফিনেটলি জনগণও তাকে মেনে নিবে বা তাকে লম্বা সময় একজন নেতা হিসেবে বা দেশের প্রধানমন্ত্রী হিসেবে পাবে। এটা আমি মনে করি। জি, আর আওয়ামী লীগ ফেরত আসবে ঈদের পরে, এরকম একটা আলোচনাও আমরা দেখতে পাচ্ছি যে চারদিকে হচ্ছে। আপনার কাছে কোনো সম্ভাবনা দেখেন কিনা আপনি? ডেফিনেটলি আওয়ামী লীগ বলতে আমি আপনাকে এটা একটু মানে আমি মানে বুঝে ইন্ডিয়া থেকে খোলাসা বা করে বলতে চাই। আপনি এখন আসলে আওয়ামী লীগ বলতে আমি দলীয়ভাবে আর কোনো আইডিওলজিক্যাল কিছু আর দেখি না। কেন কেন দেখি না? কারণ একটা দলের প্রধান বা নেতারা যখন ভুল করতে থাকেন তখন দলের আইডিওলজিক্যাল লম্বা সময় যদি মানে একটা মানে মিথ্যা জিনিসের উপরে বা একটা নিজের দেশে, মানে যে দেশে উনি রাজনীতি করেন সেই বাংলাদেশ, সেটাকে যদি আমি ইন্ডিয়ার কাছে বিক্রি করে দিয়ে যে দল 16 বছর কাজ করেছে তাদের কোনো মানসিকভাবে ওই শক্তি নাই যে মানুষের কাছে এসে ভোট চেয়ে তারা এটা করবে। যেটা করতেছে সেটা হচ্ছে মানে মিথ্যাকে দিয়ে বা কোনো একটা দিয়ে তারা ফেরত আসতে যাচ্ছে। আসলে ফেরতটা কারা আসতে যাচ্ছে দেখেন, একটা মানে যারা রাজনীতিতে সুবিধা নিয়েছে তারাই একমাত্র বিদেশে গেছে। যারা সুবিধা নাই তারা কিন্তু বিদেশে যেতে পারে নাই, তারা কিন্তু দেশে রয়ে গেছে এবং তারা দেশে এসে মাইরেও খাইতেছে, জেলেও আছে। কেউ কেউ হয়তো বা মানে হ্যাঁ কয়েকজনকে স্পেশাল মানে এজেন্ডা হিসেবে বিক্রি করে দেওয়া হয়েছে, যেমন বেক্সিমকোর সালমান এফ রহমান আইনমন্ত্রী, এদেরকে এক্সচেঞ্জ করা হয়েছে, মানে দু একটা মাথা দিয়ে দেখানো হয়েছে যে আমরা দু একটা মাথা ধরতে পারছি, কিন্তু মূলত সবাইকে পার করে দিয়েছেন হচ্ছে ওয়াকার সাহেব। ওয়াকার সাহেব একদম ঘরে 5 স্টার হোটেলে রাখছেন 600 জনকে, পরবর্তীতে প্লেনে তুলে দিয়েছেন এবং উনি এনশিওর করেছেন যে প্রত্যেকটা আওয়ামী লীগের লোক কোনো ধরনের রক্তক্ষরণ ছাড়া বিদেশে চলে যেতে পারবে এবং সবগুলোকে উনি পার করে দিয়েছেন। কিন্তু পার করে দিলে কি হবে, ওনাদেরকে তো দেশে আইদার ফেরত আসতে হবে, আর তা না হলে ওনাদেরকে একটা স্ট্যাটাস গ্রহণ করতে হবে, যে স্ট্যাটাসটা হচ্ছে ওনারা বিদেশে থাকতে পারবেন, ওনারা কোনো দেশে অন্যায় করে যান নাই, কোনো খুন করেন নাই, কোনো বড় ধরনের কোনো অন্যায় করে তারা বিদেশে থাকছেন না। তাহলে এই জিনিসটা ওনাদেরকে যদি এস্টাবলিশ করতে হয় তাহলে ওনাদেরকে যে করে হোক, এই সালাউদ্দিনকে কিনে হোক আর পয়সা দিয়ে এসালামকে মানে টাকা দিয়ে তারেক রহমানকে কিনে হোক, তাদেরকে এটা করতেই হবে যে তাদেরকে জুলাই সনদ বাতিল করাইতে হবে। জুলাই সনদকে কখনো এস্টাবলিশ করতে দেওয়া যাবে না, তাহলে তারা ফেরত আসতে পারবে না। তার মানে প্রত্যেকটা জিনিস এখন একটা ঘন্টার কাঁটায় আটকায় গেছে। জুলাই গণভোট হয়ে গেছে,
গণভোটে আমি আপনাকে এখানে টক শোতে বারবারই বলেছিলাম যে গণভোটটা হওয়া দরকার কেন? এটা হচ্ছে রেজিস্ট্রেশন। এই রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। এখন আর আপনি বাতিল করতে চাইলেও উনি বাতিল করতে পারবে না। উনি যতই সালাউদ্দিন সাহেব বলুক না কেন, উনি আইনগতভাবে উনি যে বাধা পেয়ে গেছেন, এটা উনি খুব ভালো করে বুঝতেছেন। উনি এইজন্য এটাও বুঝতেছেন যে উনাকে শক্তি প্রয়োগ করতে হবে। উনি যে করে হোক শক্তি প্রয়োগ করে মুখ বন্ধ করতে চাইবেন। কিন্তু সেই শক্তি প্রয়োগ করলে কি পরিণতি হয় সেটা হাদির মৃত্যু দিয়ে মানুষ দেখায় দিয়েছে যে হাদির মৃত্যুর পরে মানুষ যেভাবে রিঅ্যাক্ট করেছে, যে রিঅ্যাকশনটা আমরা পেয়েছি তাতে বোঝা যায় যে আমাদের দেশত্ববোধ আছে, আমাদের মানুষের মধ্যে বাংলাদেশী আমরা মুসলিম কিন্তু একটা হাদির মৃত্যু জাতি। নিয়ে তো অনেক রাজনীতিও হয়েছে। হাদির মৃত্যু নিয়ে যতটা না হাদির মৃত্যুর জন্য রাস্তায় নেমেছে তার থেকে বেশি রাজনীতিও আমরা দেখেছি হাদির মৃত্যুর। ডেফিনিটলি আপনি রাজনীতি কেন দেখবেন না? যেকোনো মৃত্যু নিয়ে কি রাজনীতি হয় না? ওনারা কি রাজনীতি করেন না? তারেক রহমান সাহেব বাংলাদেশে এসে কি হাদির মাজারে যে দোয়া চাইতে যে মানে দোয়া করতে গেছেন না? এটা কি রাজনীতি না? উনিও তো তাহলে রাজনীতি। উনি কি মানে মঞ্চে দাঁড়ায় বলেছেন না যে আপনারা গণভোটে হ্যাঁ ভোটে ভোট দিন? উনি বলেন নাই? হুম। এখন কথা ঘুরাইতেছেন, উনি বলতেছেন যে আমাদেরকে ভোটই করতে দিত না। আমরা এইসবের জন্য বলছেন যে তার মানে হাদির বেনিফিট সবাই নেয়। কিন্তু যখন যার ঘরে যায় বলটা, সে তখন স্বীকার করে আর বাকিটা মানে কেউ স্বীকার করে না। ওইটার বেনিফিট সবাই নিয়েছে। হাদির মৃত্যুর বেনিফিট যেমন যদি বলি যে হ্যাঁ, আপনি যদি বলেন যে জামাত নিছে, তাহলে আমি একই সময়ে আমি বলব যে এটা বিএনপিও নিয়েছে। কারণ বিএনপি কেন নিয়েছে? কারণ এই বিচারটাকে ঝুলায় রেখেছে। ঝুলায় রেখে এটা এক ধরনের রাজনীতি করা হচ্ছে।